2026 মাধ্যমিকের প্রস্তুতি নিশ্চয়ই তোমাদের শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। চলো আজকে আমরা করব রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে মডেল কোশ্চেন পেপার 1 এই সেটটা। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখো যাতে করে প্রত্যেক কটি অংশ তোমরা বুঝতে পারো ভালোভাবে করে। এবং যারা চ্যানেলে নতুন, অনুরোধ রইল তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করারও অনুরোধ রইল। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার মাধ্যমিক 2026 ভলিউম 2 থেকে মডেল কোশ্চেন পেপার 1 এই সেটটা আমরা আজকে করব। তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, আচ্ছা, নম্বর বিভাজনটা তোমরা নিশ্চয়ই জানোই। আমি কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ নম্বর বিভাজন নিয়ে কোন অধ্যায় থেকে কি টাইপের প্রশ্ন থাকবে সেটা নিয়ে একদিন ডিসকাস করব। তো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে আলোচনা করছি। একের দাগ কি ছিল? একের দাগে তোমাদের 6টা এমসিকিউ থাকবে। প্রথম প্রশ্ন যেটা এমসিকিউ, বার্ষিক 4% হার সুদে x বছরে সবৃদ্ধিমূল y টাকা হলে তাহলে আসল কত হবে, প্রিন্সিপাল কত হবে আমাকে জানতে চেয়েছি, তাই তো? আচ্ছা দেখো, আমরা এক্ষেত্রে ধরেই নিই, এটা পেজ নাম্বার 546 আছে। তো এক্ষেত্রে আমরা ধরেই নিই আসল হচ্ছে পি টাকা, হলো। এইবার দেখো, বার্ষিক 4% হার সুদে, আর এর ভ্যালু বলেই দেওয়া আছে 4%। আর কি বলেছে বলো তো? এক্স বছরে, সময় টিটা বলে দিয়েছে এক্স বছর, সবৃদ্ধিমূল ওয়াই টাকা। সবৃদ্ধিমূল মানে এ হচ্ছে আমাদের ওয়াই। এবার আমরা কি জানি, এ সমান হয় পি প্লাস আই, হলো। তাহলে এবার আই সমান আমরা কি জানি, আই সমান জানি পিটিআর বাই 100, চেঞ্জ করে দিলাম জাস্ট। এবার মানগুলোকে বসিয়ে দাও। এর মান কত ছিল না, ওয়াই ছিল, পি ছিলই, আসল আমরা পি ধরে নিয়েছি, আর টিটা এক্স ছিল, চেঞ্জ করে দিয়েছি, আরটা 4 ছিল, সেটাকে চেঞ্জ করে দিয়েছি বাই 100। তো এক্ষেত্রে দেখো 100 হয়ে যাচ্ছে লসাগু, বাকি তুমি জানোই। আর এখান থেকে দেখো পিকে তুমি কমন নিতে পারছো, হলো। এবার তোমার তো দরকার এই পি এর মানটা। তাহলে পি এর মান পেতে গেলে তুমি কি করছো, পি এর মান, এই মানটাকে পেতে হলে তুমি বাকি অংশগুলোকে ওই দিকে নিয়ে যাবে। তাহলে পি পেতে গেলে ওয়াই গুণ, এটা যেহেতু ভাগ আকারে ছিল তাহলে এটা গুণ আকারে যাবে 100, বাকিটা সব নিচে চলে আসবে, যেটা অপশান সির সঙ্গে রিলেটেড, হলো। তাহলে প্রথমটা হচ্ছে অপশান সি সঠিক। পরেরটা দেখো, দ্বিঘাত সমীকরণ থেকে। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হলে জানতে চেয়েছে কে এর মান কত। আচ্ছা, যেহেতু দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, আমরা কি জানি, নিরূপক হয় 0, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 দিলুম। এবার বি এর ভ্যালুটা দেখো, এখানে বি এর ভ্যালু কত বলেছে না, -3 বলেছে, হলো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস দিলাম 4ac, এ কত না কে, সি কত না সেটাও কে, সমান সমান 0। তাহলে মাইনাস স্কোয়ার প্লাস হয়, 3 স্কোয়ার 9 দিলাম, 4 4-এ, সরি ভুল বললাম, 4 থাকলেও কে কে গুণ হলে কে স্কোয়ার হয়, সমান সমান 0। তাহলে এক্ষেত্রে -4k স্কোয়ার সমান সমান +9, ওদিকে -9 হয়, বোথ সাইডে মাইনাসকে ক্যান্সেল করো। আর তাহলে কে স্কোয়ার সমান কত আসবে, 9, 4টা গুণ ছিল ভাগ এলো। আর কে এর ভ্যালু পেতে গেলে তাহলে কি আসবে, স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে। এবার তুমি জানো দুটো ভ্যালুই সম্ভব, প্লাস বা মাইনাস 3/2, যেটা অপশান ডির সঙ্গে রিলেটেড, হলো। নেক্সট চলে এসো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 13 সেমি। এবার বলছে বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য নাকি 10 সেমি। এবার জানতে কি চেয়েছে তোমাকে, জানতে চেয়েছে যে কেন্দ্র থেকে ওই জ্যাটার দূরত্ব কত। তাহলে এই যে কেন্দ্র থেকে ওই জ্যাটার দূরত্ব তোমাকে জানতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব, একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, তার একটা ব্যাস দেওয়া আছে, জ্যা দেওয়া আছে, সরি বলে বললাম, জ্যা দেওয়া আছে, ব্যাস নয় এরূপ একটি জ্যা, আমরা এবি জ্যা, এর দৈর্ঘ্য কত ধরলাম না 10 সেন্টিমিটার, প্রশ্নে দেওয়া ছিল। আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে ব্যাসার্ধ।
আমরা এইখানে একটা ব্যাসার্ধ পাচ্ছি, এইটা 13 সেন্টিমিটার। জানতে চেয়েছে কেন্দ্র থেকে ওই জায়গাটার তাহলে ডিস্টেন্স কত। কেন্দ্র থেকে এই জায়গাটার দূরত্ব যদি ওপি হয়, এটা জানি আমরা লম্ব দূরত্ব, এই দূরত্বটা আমাকে জানতে চেয়েছে। তার আগে দেখো এই এবিটা কত না 10। এবি যদি 10 হয়, সেখান থেকে আমরা কি বলতে পারবো, উপপাদ্য 32 থেকে আমরা পেয়েছি এপি তার অর্ধেক হয়ে যাবে, তাহলে এপি হবে কত 5। তাহলে সেইখান থেকে ওপি, পিথাগোরাসের সূত্র দিয়েই তো আমরা পেয়েই যাচ্ছি, ওপি সমান কি হবে √13² - 5²। সমাধান করে দেখো 12 সেন্টিমিটার আসবে। এটা অপশান বির সঙ্গে সম্পর্কিত হলো, তাহলে ওটা অপশান বি যাচ্ছে। 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি কি কোণ। আচ্ছা, তার আগে দেখো তুমি তো জানোই 1 রেডিয়ান সমান কত হয় না 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয় প্রায়, তাই তো। তো যেহেতু এটা 90 থেকে কম, সো দ্যাট এটা কি, এটা একটা সূক্ষ্ম কোণের উদাহরণ, তাই তো। তাহলে এটা সূক্ষ্ম কোণ, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক, এই নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো। জানতে চেয়েছে তোমাকে এই যে একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, জানতে চেয়েছে গোলকের ব্যাস তাহলে কি হবে। এবার এটা তো টেক্সটের একটাই প্রশ্ন, গোলকের ব্যাসটা দেওয়া আছে তোমার হচ্ছে গিয়ে নিরেট ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত না এক্স, তাহলে ওখান থেকে যে গোলকটা আমি কাটবো তার ব্যাসও হবে কত ওই এক্স, জানোই এটা। নেক্সট, রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন আমরা দেখছি, কি দেখছি এখানে এই তথ্যগুলো দেওয়া আছে, এদের যৌগিক গড় যদি 15 হয় তাহলে আমাকে জানতে হবে কি না মধ্যমা তাহলে কত হবে। যৌগিক গড় হচ্ছে 15, কটা তথ্য দেখো, 1 2 3 4 5টা, তাদের যৌগিক গড় 15 প্রশ্নে দেওয়া আছে। তাহলে যৌগিক গড় আমরা কি জানি না মান সমষ্টি বাই মান সংখ্যা, তাহলে মানগুলোর সমষ্টি বাই মোট 5টা, তাই জন্য বাই 5 করলাম, সমান সমান 15। সমাধান করে ফেলো, এখান থেকে এক্সের ভ্যালু তুমি পেয়ে যাবে 21। এবার এক্সের ভ্যালু পেয়ে গেলে তুমি 21, এটা এক্সের ভ্যালু, তোমাকে মধ্যমা জানতে চেয়েছি। এবার মধ্যমা পেতে গেলে, যেহেতু অবিন্যস্ত তথ্য, মধ্যমা পেতে গেলে আমাকে প্রথমে কি করতে হয় না এগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। এবার আমি করলাম কি না এক্সের মানগুলোকে পুট করলাম, প্রথমটায় তো পুট করার কিছুই নেই, 7 আছে, তারপরটা কি হলো x-3, আর এক্সের ভ্যালু আমরা জেনে গেছি 21। এরম করে সবগুলোতেই মান পুট করো যেখানে যেখানে প্রয়োজন, তাহলে 21 - 3 18 হলো, পরেরটায় পুট করার কিছুই নেই, পরেরটা x+3 ছিল অর্থাৎ 21 + 3 24 হলো, পরেরটা সেই করে 16 হলো। এবার তোমাকে কি করতে হয় না মানের ঊর্ধ্বক্রমে তোমার সাজানো প্রয়োজন হবে, তাহলে ঊর্ধ্বক্রমে এক্ষেত্রে যেহেতু এমসিকিউ ভাষা দেওয়ার প্রয়োজন নেই এতখানি, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেললে হলো, এটা ছোট থেকে বড় 7 10 পরপর করে এইগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। তো এবার মধ্যমা, যেহেতু এন হচ্ছে 5 অর্থাৎ মোট তথ্যের সংখ্যা হচ্ছে 5টা অর্থাৎ অযুগ্ম, সেক্ষেত্রে মধ্যমার সূত্রটা কি হয় না অযুগ্মর বেলায় মধ্যমার সূত্রটা আমরা জানি n+1/2 তম মান, এন ছিল 5, n+1 করলে তাহলে হচ্ছে 5 + 1 মানে হচ্ছে 6/2 মানে 3তম মান। সো আমাদের 3তম মান এসছে 1 2 3, এইটা মানে হচ্ছে 16 হয়ে যাবে, অপশান এর সঙ্গে সম্পর্কিত ওটা হলো। চলে এসো, আচ্ছা তোমাদের 2-এর দাগে কি থাকে, 2-এর দাগে থাকে তোমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থানের ক্ষেত্রে তোমাকে 6টা প্রশ্ন দেওয়া হবে, ফাইনাল এক্সামেই কিন্তু 6টা প্রশ্ন দেওয়া হবে, 6টার মধ্যে তোমাকে চুজ করতে হবে 5টা। আচ্ছা যাই হোক, তো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলে, অর্থাৎ মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদ, মূলধন মানে কি পি যোগ সুদ মানে কি আই, একত্রে এদের পি যোগ আই একত্রে এদের কি বলি এ বলি, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলে চিনি আমরা এটাকে, তাই তো। আচ্ছা এরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, এটা হলে তাহলে এটার মান কত, এই অংশটা দেওয়া আছে
অনেকগুলো অনুপাত বা ভগ্নাংশ পরস্পরের সঙ্গে সমান, আমরা স্পেসিফিক ভ্যালু পাওয়ার জন্য করলাম কি না, আরও একটা অংশকে ওর সঙ্গে সমান ধরলাম, কে ধরে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো এটাও কে এর সঙ্গে সমান, প্রত্যেক কটাই তাই। তাহলে এর ভ্যালু পেতে গেলে দুইটা যে ভাগ ছিল দুইটা গুণ হবে 2k। একইভাবে বির ভ্যালু পেতে গেলে 4k, সির ভ্যালু পেলাম। এবার প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে তোমাকে বের করতে হবে এই তথ্যটা, তাহলে আমরা ওটাকে নোট করলাম আগে। হলো, দিয়ে জাস্ট কিছুই নেই, মানগুলো পরপর করে যা পেলে তুমি বসিয়ে দাও, গল্প শেষ এখানেই। 13/7 হয়ে যাবে উত্তর তোমার, তাই তো? ওকে, শূন্যস্থানে তাহলে 13/7। অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে, বুঝবে কিন্তু খুব সুন্দর করে। দেখো এটা একটা অর্ধবৃত্ত আমি এঁকেছি, এই যে অর্ধবৃত্তের পরিধি, পরিধি মানে এইটা, এই আউটলাইনটা, তার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, কেন্দ্রে এই কোণটা, মানে এক সরল কোণ হচ্ছে। তো এক সরল কোণ তুমি লেখো সঠিক, তুমি 2 সমকোণ লেখো তাও সঠিক হচ্ছে, বা তুমি 180 ডিগ্রি লিখতে পারো তাও সঠিক, যে কোনো একটা লিখলেই হবে এক্ষেত্রে। হলো, নেক্সট ত্রিকোণমিতির একটা কাজ দেওয়া আছে, দেখো খুব সুন্দর একটা কাজ এটা দেওয়া আছে। তাহলে সেক থিটার ভ্যালু তোমাকে পেতে হবে। দেখো দেখো, তাহলে এক্ষেত্রে দেওয়া আছে এরকম একটা জায়গা। এবার তুমি কি জানো ট্যান অনুপাতটা কি, ত্রিকোণমিতিক অনুপাতটা ট্যান, আর তুমি জানো 1/√3 হয় ট্যান 30 ভ্যালু, তাই তো? ব্যাস বসিয়ে দিলুম, বোথ সাইড থেকে দেখো ট্যান মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে বেঁচে রয়ে গেছে থিটা -15 ডিগ্রি সমান সমান এই দিকটায় রয়ে গেছে 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা কত, 45। পেতে হবে তোমাকে কোনটা বলো তো, পেতে হবে সেক থিটা মানে 45 ডিগ্রি। এবার সেক 45 তো তুমি জানোই অলরেডি, √2 হয়, তাই তো? ওকে, চলো নেক্সট। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা এইটা আগে তুমি বোঝো ভালো করে, যে শঙ্কুর অর্ধ শীর্ষকোণ জিনিসটা কি অ্যাকচুয়াল। কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর, এইটা ধরো এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, পুরো শীর্ষকোণ বলতে পুরোটাকে বোঝাচ্ছে এইটা, অর্ধ শীর্ষকোণ বলতে জাস্ট এই রেড মার্কিংটা লক্ষ্য করো, এইটা হচ্ছে অর্ধেক। তো অর্ধ শীর্ষকোণ হচ্ছে তোমার কত না 45 ডিগ্রি। যাই হোক, এবার তোমার প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে উচ্চতা আর তির্যক উচ্চতার যে অনুপাত, সেই অনুপাতটা তাহলে কি হবে। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো ভালো করে। তাহলে তোমার ত্রিকোণমিতির একটা প্রশ্ন, এই 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 কোণটা বলে দিয়েছে তোমাকে 45 ডিগ্রি, এই যে কোণটা, এই যে কোণটা তোমাকে বলেই দেওয়া হয়েছে এইটা তোমার নাকি 45 ডিগ্রি। তাহলে এই জায়গাটাতে তুমি তো জানোই এটা সমকোণ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাকে বের করতে হবে যে উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত। তাহলে আমরা কেমন করে এটাকে করব, অ্যাকচুয়াল উচ্চতা বলতে এইটা আর তির্যক উচ্চতা বলতে এইটা। আচ্ছা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে এখন, এই যে ত্রিভুজটা পুরোটা তুমি দেখছো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এই উচ্চতা যদি এইটা থিটা হয়, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভূমি আর অতিভুজ। আচ্ছা ভূমি আর অতিভুজের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত কস আমরা দেখতে পাই, তাহলে কস থিটা সমান কি হয়, কস থিটা কি হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা ভূমি এইচ বাই অতিভুজ এল হলো। এবার কস 45-এর মান কত হয় না 1/√2 হয়, হলো। ব্যাস, এবার অনুপাতে ব্যাক করিয়ে দাও তুমি, গল্প শেষ এখানে। তাহলে H/L সমান সমান 1/√2, এটা তোমার শূন্যস্থানের আনসার। নেক্সট চলে এসো, পরেরটা বলছি এইটা, যদি y সমান এত হয় এবং x এর সংখ্যাগুরু মান হয় 15, তাহলে y এর সংখ্যাগুরু মানটা তাহলে কত। কিছুই নয়, যেহেতু MCQ করবে বেশি বাড়ানোর কোনো দরকার নেই। তাহলে এই রকম একটা ইকুয়েশান দেওয়া আছে, এক্স এর সংখ্যাগুরু মান 15, তাহলে তুমি যেখানেই এক্স দেখবে না, এক্স এর পরিবর্তে 15 বসিয়েই দাও। তাহলে এক্স এর পরিবর্তে তুমি 15 যদি বসিয়ে দাও, 15×3 45 - 5 মানে কত হচ্ছে 40। তো ওটাই হচ্ছে আমার ওয়াই এর সংখ্যাগুরু মান, বোঝা গেল? ওকে, চলো নেক্সট। 3-এর দাগ আমাদের কেমন প্রশ্ন থাকে, 3-এর দাগ সত্য মিথ্যা লিখতে দেওয়া হয়, ম্যাথের ক্ষেত্রে কিন্তু সত্য মিথ্যা থাকবে, হলো। তো প্রশ্নের পরিকাঠামো আমি আলোচনা করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। সত্য মিথ্যা থাকবে, যে কোনো 5টি করতে হয়, বাট তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে মোট 6টা। তাহলে আমরা 1-এর দাগে কি দেখছি দেখি, কোনো ব্যবসায়
রাম ও রহিমের মূলধনের অনুপাত দেওয়া আছে, এটা 5:6। এবার বলছে তোমাকে ওই ব্যবসায় যদি 2200 টাকা লাভ হয়, তাহলে রহিমের লভ্যাংশ হয় নাকি 1200 টাকা। তো এটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে সেটা তোমাকে যাচাই করতে হবে। তাহলে কি হলো, রাম আর রহিমের মূলধনের অনুপাত দেওয়া আছে, ব্যবসায় মোট লাভ হচ্ছে কত, হচ্ছে মোট লাভ 2200 টাকা। আমরা দেখি রহিমের লাভ তার মধ্যে কত হচ্ছে, তাহলে রাম আর রহিমের মূলধনের পরিমাণের অনুপাত এইটা, 2200-র মধ্যে রহিমের লাভ, তুমি তো জানোই অংশীদারি কারবার ভালো করেই তুমি শিখেছো, সেক্ষেত্রে দেখো আমাদের উত্তর এসছে 1200 টাকা, তাই তো? তো প্রশ্নেও তো তাই বলেছে 1200 টাকা, সো এটা কিন্তু একদম সত্য ছিল। নেক্সট চলো, এরকম একটা প্রশ্ন, এটা বইয়ে পেয়েছো তুমি, তো দুটো ভেদ সম্পর্ক দেওয়া আছে, বলে এইটা সঠিক কিনা যাচাই করতে হবে। একদম সোজা, তুমি আগেও করেছো। তো দুটো ভেদ সম্পর্ককে আমি পাশাপাশি নোট করলাম, হলো? তাহলে যেহেতু আমাকে আনতে হবে ওয়াই প্লাস জেড, সো এই জন্য আমি ফার্স্ট ইকুয়েশান থেকে করলাম কি না, ওয়াই এর ভ্যালুটাকে নিলাম। তাহলে ওয়াই সমান আসবে কি, একটা ভেদ ধ্রুবক আসবে, k1x লিখলাম, আর এক্ষেত্রে জেড সমান লিখলাম এইটা। এবার এসে কিউ হলে তোমাকে অবশ্যই লিখতে হবে কিন্তু যে k1 এবং k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখতেই হবে, নতুবা নাম্বার কাটা যাবে। তো এক্ষেত্রে দরকার নেই, লিখলে বেশ ভালো, চেষ্টা করবে লেখার। তো ওয়াই যোগ জেড, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা দিলাম, জেডের ভ্যালুটা দিলাম, এক্ষেত্রে দেখো কেটা কিন্তু এক্সটা কিন্তু কমন চলে এসছে, আর বাকিটা থাকলো, এ তো ধ্রুবক, তাহলে ধ্রুবক উঠতে গেলে আবার ভ্যারাইজেস চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তো প্রশ্নে দেওয়া আছে এটা, তো এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা ছিল, তাই তো? চলে এসো নেক্সট। আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সঙ্গে নাকি সমান, ঠিক বলছে কি ভুল বলছে দেখবো একটু। এটা অ্যাকচুয়াল পিথাগোরাসের যে উপপাদ্য অধ্যায়টা রয়েছে, পিথাগোরাসের উপপাদ্য থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে। একটা আয়তক্ষেত্র, তার বাহুগুলোর বর্গের সমষ্টি, আচ্ছা আমরা করে দেখি। একটা আয়তক্ষেত্র, তাহলে বাহুগুলোর বর্গের সমষ্টি, বাহুগুলো প্রথম ধরো তুমি এই এবি একটা বাহু আর বিসি একটা বাহু, তাদের বলছে বর্গের, সমস্ত বাহুগুলোর বর্গের সমষ্টি। তাহলে এবির বর্গ করলে কি আসবে, এবি স্কোয়ার। আচ্ছা ঠিক অপোজিট বাহু কে ছিল বলো তো, সিডি, তার বর্গ করলে কি আসবে, সিডি স্কোয়ার। আমি এখানে একটু লিখি, তাহলে এবি স্কোয়ার যোগ কি আসবে, সিডি স্কোয়ার। কিন্তু এই সিডি আর এবি তো পরস্পর সমান, যেহেতু অপোজিট বাহু, তাহলে বোঝা যাচ্ছে, পেন্সিলে লিখছি, পেনেই লিখি। তাহলে এই সিডিকে আমরা কি লিখবো, এবি তার স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার যোগ এবি স্কোয়ার মানে কি আসবে, 2 অফ এবি স্কোয়ার, তাই তো? সো সেটাই আমরা এখানে লিখলাম। তাহলে এবি স্কোয়ার এদিকে সিডি স্কোয়ার মানে আলটিমেটলি 2 অফ এবি স্কোয়ার দিলাম। আচ্ছা তুমি যখন এই বিসির বেলায় যখন কাজ করবে, তাহলে বিসি আর এডিও তো সমান, তাহলে 2 অফ বিসি স্কোয়ার দিলাম। দেখো 2 ওখান থেকে কমন চলে আসে ইজিলি, তাহলে 2 যদি কমন চলে যায়, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এবার বলছিল যে কর্ণ দুটোর সমষ্টি, আচ্ছা আয়তক্ষেত্রে দুটো কর্ণই তো সমান, এসি আর বিডি তো দুটোই সমান হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওটাকে 2 অফ এসি স্কোয়ার। আচ্ছা একটা বিষয় দেখো, এই দুটো অংশর মধ্য থেকে দেখো 2 2 আমরা বাদ দিয়ে দিতে পারি, বাকিটা দেখো তো পুরো তো পিথাগোরাসের উপপাদ্যটাই, অ্যাকচুয়াল গাণিতিক রূপটাই, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান কী হয়, লম্বের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সো এটা একদম সত্য ছিল, কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হবে। হলো, চলে এসো নেক্সট। তোমাকে এরকম প্রশ্ন দেওয়া হয়েছে, সাইন স্কোয়ার 21 ডিগ্রি যোগ কস স্কোয়ার 69 ডিগ্রি এর সরলতম মান নাকি 1 হবে। দেখি আমরা, একদম সোজা একটা প্রশ্ন। আচ্ছা তুমি খেয়াল করো, 21 আর 69 এর যোগফল কত হয়, 90, মানে কোণদ্বয় পরস্পর পূরক কোণ। সো আমরা 69কে কী করলাম না, চেঞ্জ করলাম একটু, 69কে আমরা 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি লিখতেই পারি। তাহলে কস 90 মাইনাস থিটা কী হবে না, সাইন হবে, সাইন থিটা, যেহেতু স্কোয়ার ছিল একটা দিয়েই দিলাম। আচ্ছা সাইন স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা কী আসবে, 2 অফ সাইন স্কোয়ার থিটা আসবে। কিন্তু প্রশ্নের মতো করে তো আসেনি আমাদের, সরলতম মান 1, সো সেই সেন্সে এটা কি, এটা হচ্ছে মিথ্যা ছিল। হলো, নেক্সট চলে এসো।
পরের যে প্রশ্নটা দেওয়া আছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলক কিন্তু ভালো করে বুঝবে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত বলছে না দ্বিগুণ, সেটা যাচাই করতে হবে। আচ্ছা আমরা কি জানি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr², এটা আমরা জানি। আর ওর ভূমির ক্ষেত্রফল কত হবে πr²। বলছে অর্ধগোলকের বক্রতলের যে ক্ষেত্রফল মানে এইটা, সেটা কি ভূমির যা ক্ষেত্রফল তার দ্বিগুণ? এই যে ভূমির ক্ষেত্রফল এইটা, তার ঠিক দ্বিগুণ তো হয়েই যাচ্ছে, তাই না? সো এটা একদম সত্য ছিল। নেক্সট চলে এসো, স্ট্যাটিস্টিক্স থেকে একটা প্রশ্ন, রাশিবিজ্ঞান থেকে। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়? অবশ্যই, ওজাইভ থেকে তো করাই যায়, তাই তো? তাহলে এটা সত্য ছিল। নেক্সট চলে এসো, নেক্সট এবার আমাদের প্রশ্ন কি থাকে না 4-এর দাগে থাকে এসে কিউ শুরু হয়। এখানে তোমাকে 10টা করতে হবে, মোট 10টা, আর সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে 12টা, অর্থাৎ 12টার মধ্য থেকে তোমাকে 10টা বাছাই করতে হবে, সেখান থেকে করবে তুমি। যাই হোক, তো আমাদের প্রথম প্রশ্ন কি ছিল বলেছে আমাকে, যেটা দেখো, এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন হয়, তৃতীয় বছরের শেষে বেতন হয় তোমার বলে দেওয়া আছে কত 26,620 টাকা। ওই ব্যক্তির মূল বেতন কত ছিল? যাই হোক, খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে। যাই হোক, তো এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়েছে, সমহার থেকে প্রশ্ন জানোই তো। তো বেতন বৃদ্ধির হার আমরা দেখলাম 10%, সময়টা 3 বছর দেওয়া ছিল। 3 বছর পরে যে বেতন সেটা বেড়ে বেড়ে এইটা হয়েছে 26,620 টাকা। তাহলে বলছে ব্যক্তির মূল বেতনটা অ্যাকচুয়াল কত? জানি না আমরা, মূল বেতন পি টাকা ধরলাম। এবার সমহার বৃদ্ধি, যেহেতু 3 বছর পরে বেতন বৃদ্ধি পেয়েছিল, তাহলে সমহার বৃদ্ধির ফর্মুলার আমরা জানি, সেক্ষেত্রে কি হয় না এ সমান হয় পি ইন্টু 1+r/100 এবার ভ্যালুগুলো জাস্ট দেখে দেখে নোট করো। এর ভ্যালু দেওয়া ছিল, পি জানি না আমরা, বাকি সবগুলো নোট করলাম। আর এটা সমাধান কত আসবে? 100 যদি তোমার লসাগু হয়, 100 একে 100 যোগ 10 মানে কত 110, হোল কিউব যেমনি ছিল থাক। আর বাকি অংশ কিছুই, এক্ষেত্রে পির ভ্যালু পেতে গেলে আমাকে কি করতে হতো, এটা গুণ আকারে ছিল, সো এদিকটায় ভাগ আকারে আসবে। কাটাকুটি করে দেখো 20,000 টাকা তোমার উত্তর আসবে। হ্যালো, চলে এসো, বুঝে গেছো নিশ্চয়ই। 2-এর দাগ কি দেখাচ্ছে তোমাকে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করতে হবে। টেক্সট বইয়েরই প্রশ্ন, তুমি তো করেই গেছো আগে, জানোই অলরেডি। আরেকবার দেখে নাও। তো বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে ভ্যালু অফ আরটা তোমার কাছে জিজ্ঞাসা, এবং কোনো টাকা ছিল, তো আমরা টাকাও জানি না, তাই ধরলাম মূলধন পি টাকা, এবং সুদের হারও জানি না আমরা, ধরলাম তাই কত r%। তো সময়টা তো প্রশ্নেই দেওয়া আছে 10 বছর। আচ্ছা, আর কি বলে দিয়েছে, 10 বছরের সুদ আসলের 2/5 অংশ। এই যে 10 বছরের সুদ আসলের 2/5 অংশ। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে না 10 বছরের সুদটাকে আগে নির্ণয় করা। তো 10 বছরের সুদটা মানে আই সমান কি হয় PTR/100, তুমি জানোই। তো 10 বছরের সুদ বলে দিয়েছি, এইটাই হচ্ছে 10 বছরের সুদ দিলাম, সেটা কি হবে সুদ আসল এর 2/5 অংশ। তাহলে সুদ আসল মানে কি সুদ যোগ আসল, বা আসল যোগ সুদ, সুদ যোগ আসল লেখাটাই ভালো। তাহলে সুদ লিখলাম যোগ আসল এর 2/5 অংশ, বোঝা গেল তো। নেক্সট এবার কি করলাম, এই জায়গাটাতে দেখো আমার 100 হয়ে যাচ্ছে লসাগু, বাকি যা আছে এটা যেমন করতে হয় 100p এসে গেল। এক্ষেত্রে বোথ হর থেকে 100 আমরা কাটাকুটি করে দিলাম। এবার কি করলাম, এইবার এই জায়গাটাতে বাকি যা ছিল কোনো পরিবর্তন আমি করিনি, আর এইখান থেকে দেখো 10 এবং পি কিন্তু কমন যায়, বাকিটাকে আমি নোট করলাম যেমনিই ছিল। এটা 5টা গুণ হলো, এদিকে 1 5 এখানে 1 ছিল, তো 1 5 5 গুণ হয়ে গেল।
এবার জাস্ট কোনাকুনি গুণ করে দাও, ক্রস গুণ করলেই গল্প শেষ। তাহলে কি হলো 5 আর এদিকটায় যা ছিল এদিক থেকে 2 দিয়ে গুণ হচ্ছে, তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো আর এর ভ্যালু এইটা আসবে। জানোই এটা বইয়ের অঙ্ক অলরেডি। নেক্সট চলে এসো তাহলে আমরা পরের দাগ নিয়ে দেখি। পরের দাগ বলতে আমার 3-এর দাগ কি দেওয়া ছিল, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল ও গুণফলের অনুপাত নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে দ্বিঘাত সমীকরণটা তো দেওয়াই আছে অলরেডি, এটা এর বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত। তো বীজদ্বয় যদি আমরা ধরে নিই, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা এবং বিটা, সেক্ষেত্রে আলফা প্লাস বিটা কি হয় না মাইনাস বি বাই এ হয়। তাহলে মাইনাস বি বলতে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 66 বাই এ হচ্ছে কত 7, আর আলফা ইন্টু বিটা তুমি জানোই সি বাই এ হয়, সি 27 বাই এ হচ্ছে 7, দিলুম। তো এইবার তোমাকে জানতে চেয়েছে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ এইটা আর গুণফল তার অনুপাত, ডেটাগুলো বসিয়ে দাও। হরে 7, গল্প শেষ, কেটে গেল। বাকি দেখো 3-এ কাটছে, 3 2 6, 3 2 6 আর 3 9 27, অর্থাৎ 22:9 হয়ে যাচ্ছে তোমার আনসার, তাই তো? নেক্সট চলে এসো, 4-এর দাগ দেখাচ্ছে। 4-এর দাগে এক্সের ভ্যালু এত দিয়ে তোমাকে দেখাতে হবে, একটা প্রমাণ করতে হবে যে এটা নাকি শূন্য হয়। কিছুই নয়, সোজা একদম। আগে এইটাকেই তুমি নোট করে নাও, এই যে বাম দিকটা তুমি দেখছো x² - x - 1, আমরা আগে ওইটাকেই নোট করলাম x² - x - 1। এবার এক্সের ভ্যালু এইখান থেকে আমরা নিলাম, x² ছিল, হলো -x যা ছিল বসিয়ে দিচ্ছি, -1 যেমনি ছিল থাকলো। সো এটা দেখো সূত্র লেগে বসে আছে, তাই তো? এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার হয়, √5² 5 আসবে, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 2 স্কোয়ার কত 4 আসবে, বাকি কোনো পরিবর্তন হয়নি। এবার দেখো এক্ষেত্রে তুমি লসাগু পেয়ে যাচ্ছ, 4 2 এক্ষেত্রে 1 ছিল, তো লসাগু হচ্ছে কত 4, বাকি কাটাকুটি করে দেখো এমনি শূন্য চলে আসবে, হলো। নেক্সট চলে এসো, নেক্সট পরের দাগ। 5-এর দাগ একটা জ্যামিতির প্রশ্ন। তাহলে দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে তোমাকে না 16 সেন্টিমিটার। এবার বলছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার কত না 10 সেন্টিমিটার হলে যে দুটোর মধ্যেকার যে দূরত্ব সেই দূরত্ব তোমাকে বের করতে হবে। সহজ প্রশ্ন। তাহলে দুটো সমান্তরাল যে প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, এই হচ্ছে একটা বৃত্ত, জ্যা কার থাকে বৃত্তের, তো সেক্ষেত্রে দুটো এই যে এ বি যে সি ডি যে দুটো পরস্পর সমান্তরাল দিলুম, এ বি সমান্তরাল সিডি, এবং প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। আমরা বলছি না, প্রশ্ন বলছি, তো দিয়েই দিলাম। এইবার তোমাকে এক্ষেত্রে বের করতে হবে কি না যে দুটোর মধ্যেকার দূরত্বটা কত, এই এ বি জে এবং এই সিডি জে এর মধ্যেকার যে দূরত্ব, এই যে ডিস্টেন্সটা, এইটা কত। কোনোভাবে আগে তো আমরা এটা পাই বাবু, যদি এইটা পেয়ে যাই মানে এক্সো যদি আমরা পেয়ে যাই কোনোভাবে, তাহলে হয়ে গেল, এটা তো তার দ্বিগুণ পুরোটা, তাই তো? আচ্ছা, পুরোটা বলে দিয়েছে 16, সো এটা তো লম্ব, তাহলে এটা কত আসবে 8 হয়, জানি আমরা উপপাদ্য থেকে জেনেই গেছি। তাহলে এ এক্স ইজ অ্যাকচুয়াল 8 সেন্টিমিটার, হলো। নেক্সট চলে এসো, আর কি বলে দেওয়া আছে না ব্যাসার্ধ, এও একটা ব্যাসার্ধ, দেখো এও একটা ব্যাসার্ধ, এটা কত 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এক্সও তো পাবোই পিথাগোরাসের মাধ্যমে, তাই তো? 10² - 8² √ওভার থাকবে, তাহলে কত এলো না 6 সেন্টিমিটার। তো এটা যদি 6 আসে তাহলে এক্সওয়াই কত আসবে, 6 গুণ 2 মানে 12 সেন্টিমিটার, সোজা গল্প, তাই তো? নেক্সট চলে এসো পরেরটা। এবিসিডি একটা চতুর্ভুজ দেওয়া আছে, হলো, বৃত্তস্থ চতুর্ভুজ থেকে একটা সুন্দর প্রশ্ন। এবিসিডি একটা চতুর্ভুজ যেখানে এ বি সি ডি এই চারটি কোণ অ্যাকচুয়াল এই অনুপাতে দেওয়া আছে, 1:4:5:2 এই অনুপাতে দেওয়া আছে। জানতে চেয়েছে অ্যাকচুয়াল কি বলতো, যে এবিসিডি চতুর্ভুজটা কি অ্যাকচুয়াল বৃত্তস্থ চতুর্ভুজ, উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলেছে। আচ্ছা, যদি হয় বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হবে সম্পূরক, 38 নম্বর থিওরেম। আচ্ছা, এক্ষেত্রে দেখো
অ্যাকচুয়াল অনুপাত দেওয়া আছে, এ বি সি ডি এই চারটে কোণের অনুপাত দেওয়া আছে। আমরা এক্ষেত্রে একটা সাধারণ অনুপাত ধরেই নিই যে এক্স। যদি সাধারণটা অনুপাতটা এক্স হয় তাহলে প্রথমটা কি এলো, এক্স এলো, 4x এলো, 5x এলো, 2x এলো পরপর করে, দিয়ে দিলুম কন্ডিশান দিও এক্স শূন্য নয়। আচ্ছা এইবার আমাকে আর কি বলেছে, এইবার আমাকে বলেছে যে এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি কি, যদি হয় বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে বিপরীত দিকের কোণগুলো অবশ্যই সম্পূরক হতে হবে। তো এখানে আমরা একটা কাজ করি, চতুর্ভুজ বলা আছে, আগে বৃত্তস্থ চতুর্ভুজ কথাটা ভুলে যাই, এটা একটা চতুর্ভুজ। আর যেহেতু এটা একটা চতুর্ভুজ তাহলে চারটা কোণের যোগফল কত আসবে, ওই চারটে কোণের যোগফল হবে 360 ডিগ্রি। এক্সের মান বের করলাম ওখান থেকে 30 ডিগ্রি হলো। আচ্ছা, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজে তাহলে বিপরীত কোণগুলো কে কে আসবে, এর বিপরীত সি আসবে। আমরা দেখি তাহলে এ আর সি এর যোগফল কত হয়। এ আর সি এর যোগফল, এ কত ছিল এক্স 30 ডিগ্রি, আর সি ছিল কত 5x, তাহলে 5x হচ্ছে 30, 5 3 15, তাহলে 150 আর 30 মানে কত হচ্ছে 180। সো বিপরীত কোণগুলো সম্পূরক হচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ ছিল, তাই তো? ওকে, বুঝে গেছো সব নিশ্চয়ই। নেক্সট চলে এসো আমরা পরের দাগ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আমাদের পরের দাগ যেটা রয়েছে, আমাদের যে পরের দাগটা যেটা রয়েছে সেটা কোনটা, এটা বলেছে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি নাকি একটা জ্যা, এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এওকে সি বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, আমরা ছবিটা দেখি সঙ্গে সঙ্গে ছবিটা দেখি। ও কেন্দ্রীয় এটা একটা বৃত্ত। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছে দেখো, এবি একটা জ্যা, তাহলে দেখে নিই এবি একটা জ্যা, ব্যাস 9 এরূপ একটা জ্যা অবশ্যই করবে। আচ্ছা, এবার বলেছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক যেটা বর্ধিত এওর সঙ্গে সি বিন্দুতে গিয়ে মিলিত হয়। এই যে বি বিন্দু থেকে একটা স্পর্শক আঁকলাম, এটা একটা স্পর্শক যেটা এওকে বর্ধিত করা হলো। তোমরা পেন্সিল, কম্পাস, স্কেল ব্যবহার করবে, ছবিগুলো দেখতে খুব ভালো হবে। তাহলে এওকে বর্ধিত করলাম, যেটা দেখো পরস্পরকে গিয়ে যারা সি বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, আর কি প্রশ্ন বলে দেওয়া আছে তোমাকে, অ্যাঙ্গেল এসিবি হচ্ছে কত না 36 ডিগ্রি। যদি হয় তাহলে এওবি কত। এইবার অ্যাঙ্গেল এসিবি যদি 36 হয়, এইটা যদি হয় তাহলে এই কোণটা তোমাকে নির্ণয় করতে হবে। খুবই সোজা একদম, তোমাকে মৌখিক হিসাব বলে দিই শোনো। এটা কি, এটা একটা আমরা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ টানলাম, আর এটা যেহেতু স্পর্শক, এটা যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সো এরা লম্ব, মানে কি এই কোণটা 90। আচ্ছা, এটা 90, এটা 36, তাহলে তুমি জানোই কোনো একটা, এটা কি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজের এই কোণটা যদি বহিস্থ কোণ হয়, এই দুটো হয় ওর অন্তস্থ বিপরীত কোণ, আর বহিস্থ কোণটা সমান সমান অন্তস্থ বিপরীত কোণ দুটোর কি যোগফল। তাই দেখো, তাহলে এটা 90, এটা 36, তাহলে এইটা কত আসবে, যেহেতু এই যে বর্ধিত করা হয়েছে, তাহলে এইটা অ্যাকচুয়াল, এইটা হচ্ছে কি বহিস্থ কোণ, আর এইটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটো, তাহলে এইটা সমান আসবে এই দুটোর যোগফল। সেটাই করেছি, অ্যাঙ্গেল এ ও বি সমান সমান আসবে কত, 90 যোগ 36 হলো 126, তাহলে এই কোণটা হচ্ছে 126। এইবার দেখো, এখন আমরা জানি কি এও আর ও বি তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু যখন সমান, অপোজিট পাশের কোণ দুটোও তো সমান হবে নাকি। তাহলে সেক্ষেত্রে এইটা 126 দখল হয়ে গেছে, বাকি যে দুটো রইল কোণ তারা সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে প্রতি ভাগ কত করে আসবে 27 ডিগ্রি করে হলো। নেক্সট চলে এস, পরের যে প্রশ্ন দেওয়া আছে, ত্রিকোণমিতি এরকম একটা কাজ দেওয়া আছে, তাহলে এইটার মান বের করতে বলেছে। 2 অফ সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 1, নোট করলাম 2 অফ সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 1। আচ্ছা, এবার আমরা শিখেই গেছি 1 সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, লেখাই যায়। বাকিটা দেখো একটু সাজিয়ে গুছিয়ে নিলেই বীজগণিতের সূত্র, এই অংশটাকে জাস্ট এদিকে টেনে নিয়ে যাও, তাহলে এদিকে নিয়ে যাওয়ার দরুন এই পোর্শনটা শূন্য হয়ে গেছে হলো, এই যে। সো দেখো এবার পুরোটাই তো সূত্র অ্যাকচুয়াল, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার
এখানেই দেখো -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অ্যাকচুয়াল এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এই স্কোয়ারটা দিকে রুট হবে, রুট শূন্যের ভ্যালু কত আসবে না শূন্যই হবে, তাহলে ওর ভ্যালুটা অ্যাকচুয়াল শূন্য। নেক্সট চলে এসো, দেখাচ্ছে যেটা ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উড়তে দেখলো। দেখি আমরা ছবি দেখি, ছবি একটু দেখে নিই আমরা। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, মাটি মাটি মাঠ, আর ঘুড়ির অবস্থান এইখানে আছে, আর ইন্দ্রজিৎ এইখানে দাঁড়িয়ে আছে। তাহলে সুতোটা কেমন হয় বলো তো? এইভাবে সুতো তো আর সোজা উঠবে না, ঘুড়ির সুতোটা এইভাবেই থাকবে। তার মানে এই সুতোটা অ্যাকচুয়াল সমকোণী ত্রিভুজের অতিভুজকে নির্দেশ করে, আর এই উচ্চতাটা অ্যাকচুয়াল কি লম্ব দূরত্ব তো অ্যাকচুয়াল। তো সেক্ষেত্রে আমরা ধরেই নিচ্ছি যে এ বিন্দুতে ঘুড়িটা আছে, আর সি বিন্দুতে যে ব্যক্তি ঘুড়ি উড়াচ্ছিল সেই ব্যক্তিটা আছে, সি বিন্দুতে ব্যক্তির অবস্থা। বলো তো তোমাকে এবার বলে দিয়েছে কি মাটি থেকে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে একটা ঘুড়িকে সে উড়তে দেখেছে। তাহলে দেখো ভালো করে, মাটি থেকে 120 মিটার উচ্চতা, সো এই যে উচ্চতাটা তুমি দেখছো এটা হচ্ছে 120 মিটার, আর ঘুড়িটাকে কত কোণে 60 ডিগ্রি কোণে উঠতে দেখেছে। জানতে চেয়েছে তার থেকে ঘুড়ির দূরত্ব, তার থেকে ঘুড়ির দূরত্ব সে তো আছে সি বিন্দুতে, সেখান থেকে ঘুড়ির দূরত্ব মানে এইটা। তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত এক্ষেত্রে প্রযোজ্য? না সাইন আসবে। সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এ বি বাই অতিভুজ এ সি দিলাম। আচ্ছা এই রিলেটেড প্রসঙ্গ তো বলে রাখি, ত্রিকোণমিতিক অনুপাত যাদের মনে রাখতে অসুবিধা হয় চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই, রিসেন্ট ভিডিও আসছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে মজার ছলে কি করে মনে রাখতে হবে। হ্যাঁ, সুন্দর একটা গল্প আছে, ভোলার নয় কিন্তু, একটু ছন্দগুলো ভালো করে জানতে হবে, একটু জাস্ট মজার ছলে সব কিছুই মনে রাখা যায়। যাই হোক, তো এবার আসা যাক, তাহলে সাইন থিটা কি হয়? সাইন হয়, একটু শুনিয়ে রাখি, সাইন হয় লতি, লতি মানে লম্ব বাই অতিভুজ, বাকিগুলো একটা ভিডিওতে বলবো। তো সেক্ষেত্রে লতি লম্ব এইটা বাই অতিভুজ এসি, এই যে দিয়ে দিলুম, মানগুলো বসিয়ে দাও। সাইন 60-এর মান হয় √3/2, বাকি বসিয়ে দিলাম এসির ভ্যালু। এইভাবে দেখো একটু কর্নিনিউশন করতে হলো কিন্তু, √3, তাহলে √3কে রিমুভ করতে গেলে আর একটা √3 দিয়ে হর এবং লবে গুণ করতে হয়। তো দেখো এক্ষেত্রে 80√3 আসবে। হলো, নেক্সট চলে এসো, পরের যে প্রশ্ন তোমাকে দেখাচ্ছে, পরের প্রশ্ন দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে গিয়ে এত, উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে হবে কি না বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত। আচ্ছা ভিডিও একটু লেন্থি হবেই তো, যেহেতু পূর্ণমান একদম সম্পূর্ণ ফুল মার্ক 90, তো সেক্ষেত্রে একটু লেন্থি হবে। যাই হোক, তোমরা এসএকিউ পোর্শনের একদম ভিডিওটির শেষের দিকে চলে এসেছো, আর একটু ধৈর্য ধরে দেখো, তোমাদেরই কাজে আসবে। হ্যাঁ, আর একটু হয়ে গেছে প্রায়। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল 2:3, সেক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত আর ধরলাম। হ্যাঁ, তাহলে সাধারণ অনুপাত যদি আর হয় একটা 2r একটা 3r, আর উচ্চতার অনুপাত সাধারণ অনুপাতকে যদি আমরা h ধরি, একটা হবে 5h আর একটা হবে কত 3h। তো সেক্ষেত্রে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। চোঙের বক্রতল কি জানি 2πr/h, মান বসিয়ে দাও চলে আসবে 10:9। হলো, ওকে। নেক্সট দেখো পরেরটা দেওয়া আছে কি না একটা গোলক, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 125% বৃদ্ধি পেল, তাহলে তার ব্যাসার্ধ শতকরা কতখানি বৃদ্ধি পাবে? খুব সুন্দর একটা প্রশ্ন, মন দিয়ে দেখতে থাকো, বই পাবে না এটাকে। তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা ধরেই নিই আর, তাহলে ওই অবস্থায় বক্রতলের ক্ষেত্রফল কি আসবে না 4πr², আমরা জানি। এবার বলেছে তোমাকে কি না বক্রতলের ক্ষেত্রফল নাকি 25%, সরি ভুল বললাম, 125% বৃদ্ধি পাচ্ছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল ছিল তোমার 4πr², সেখানে যদি 125% বৃদ্ধি পায়, ছিল এটা বাড়ছে, সো আমরা যোগ করব, কতটা বেড়েছে, কতটা না 125%। তো যা ছিল 4πr² তার 125%, পার্সেন্ট মানে কি বাই 100 আসবে।
কাটাকুটি করে দেখো, এটা এইটা আসবে। তো আমরা এক্ষেত্রে 4πr² যোগ 5πr² করলে 9πr² পাই। আচ্ছা ধরেই নিই এটা কি হচ্ছে বলো তো, যে নতুন গোলকটা তার বক্রতলের ক্ষেত্রফল। তো নতুন গোলকটার ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, তাহলে আমরা আমাদের মতো করে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল লিখবো, আর বলতে ক্যাপিটাল আর, তাহলে 4πr² লিখবো আমরা। বাট এখনই সমাধান করে পেয়েছি আমরা 9πr²। সেক্ষেত্রে দেখো আর আমরা সমাধান করে পেয়েই গেছি, নতুন আর নতুন ব্যাসার্ধ। তো বলেছে আমাকে ব্যাসার্ধ শতকরা কত বাড়বে। তাহলে আগে ছিল কত, আরেকবার দেখো, আগে ছিল ব্যাসার্ধ তোমার আর, এখন ওই ব্যাসার্ধটা পরিবর্তিত হয়ে এসেছে তোমার কত না, এসেছে তোমার এইটা। তাহলে বাড়লো কতটা, বিয়োগ করছি, শতকরা পেতে হবে। তাহলে বাই দাও প্রাথমিক, গুণ দাও 100, কাটাকুটি করে দেখো 50% তোমার আসবে আনসার। হলো, নেক্সট চলে এসো রাশিবিজ্ঞান থেকে। দেওয়া আছে এই তালিকার মধ্যমা বের করতে হবে। তাহলে যেহেতু অবিন্যস্ত তালিকা মানে প্রসার নেই, দেখো প্রসার নেই, তো তাহলে সেক্ষেত্রে আমাকে মধ্যমা বের করতে হবে। তাহলে মধ্যমা বের করতে গেলে তাহলে আমাকে প্রথম কি করতে হবে না, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব আমরা ক্ষুদ্রতর সূচকে। ক্রমযৌগিক পরিসংখ্যা কী ছিল বলো তো, না পরিসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল, পরপর পরপর করে যোগ করলাম, যোগ করে ফাইনাল যোগফল কত এলো না 100। কী করে করতে হয়, এটা ছিল 12 থাকবে, আর 12 ছিলই, সঙ্গে এটা যোগ হয় 15, 27, তাহলে এর 27 সঙ্গে এটা যোগ হবে। হলো, ভালো করে একটু রিভিশন করবো এই জায়গাগুলো। তো এক্ষেত্রে আমার পরিসংখ্যার সমষ্টি এসছে কত না 100, তাহলে যুগ্ম 100 একটা জোড় সংখ্যা যুগ্ম। আর যুগ্ম তথ্যের মধ্যমা নির্ণয়ের সূত্রটা কী ছিল, মধ্যমা নির্ণয় করতে গেলে এই সূত্রটা কাজে লাগে, পড়েই গেছো তুমি। কী ছিল না, হাফ ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। এবার n এর ভ্যালু কত ছিল, n ছিল 100, তাহলে n/2 কত আসবে, 100/2 মানে 50তম মান, আর এটা 50 যোগ 1 মানে কত হচ্ছে 51তম মান। আচ্ছা এইবার 50তম মানটা কোথায় পাবো, এই যে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা 50তম মান, চলে এসো চলে এসো চলে এসো, কত না 46 দিয়ে দিলুম। 51তম মান, 51 তো এখানে কোনো গল্পই নেই, দেখতে পাচ্ছি না ক্রমযৌগিক পরিসংখ্যাতে, তাহলে ওর নিচেরটায় চলে এসো, এটা এইখানে আছে, এইখানে 51। তাহলে 70 আছে অ্যাকচুয়াল, যখন কোনো তথ্যের থেকে বেশি হয়ে যাবে তখন পরেরটায় চলে আসবো আমরা। তাহলে 51তম মানের জন্য আমাকে ধরতে হবে কত, 47 দিলাম, ক্যালকুলেট করে দেখো, এটাই হলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ, এবং এইভাবে কন্টিনিউ কিন্তু ভিডিও আসবে। মাধ্যমিক 2026 আমাদের টার্গেট হয়ে থাকলো। চলো ভালো করে পড়াশোনা করতে হবে, সুন্দর একটা রেজাল্ট চাই, তার জন্য প্রস্তুতিও কিন্তু খুব মজবুতভাবে করতে হবে তোমাদেরকে একদম। হলো, আর ভিডিওটি যদি তোমাদের সাহায্যে এসে থাকে, চাইবো চ্যানেলটিকে যাতে করে তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।